নমস্কার। আমরা ওই বেলুড় মঠের কথা বলছিলাম। যখন আমি বেলুড় মঠে এসে পৌঁছলাম সেই চেরাপুঞ্জি থেকে, তখন খুব ভালো লাগছিল। যদিও চেরাপুঞ্জিতে ছেড়ে আসাতে একটু দুঃখ তো হচ্ছিলই। আমি খুব কৃতজ্ঞ স্বামী আমাদের মহারাজের কাছে, কেননা গোকুলানন্দজি ওই ডাকটা না পেলে আমি কবে সাধু হতাম জানি না। উনি আমাকে খুব ভালোবেসে গ্রহণ করেছিলেন, যেমন হয়। বাড়ির লোকেরা গিয়ে খুবই হইচই করেছিল, কিন্তু মহারাজ উনি খুব সমস্তটাকেই সব কিছু চুপ করে উনি সব গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে ওরা সকলেই মহারাজকে খুব ভালোবাসত, শ্রদ্ধা করত। কিন্তু প্রথম দিকে তো স্বাভাবিক, বাড়ির একটি ছেলে চলে গেছে, তো সেইভাবে রাগটা ওনার উপরে ছিল। কিন্তু উনি খুব ভালো করে, আমার একটা কথা মনে পড়ছে যে আমাকে একবার বাজার করতে পাঠিয়েছিলেন, তো গৌহাটিতে। এই চেরাপুঞ্জি থেকে গৌহাটি তখনকার দিনে রাস্তাটা ওয়ান লেন ছিল, তো একটা টাইম থাকতো, ওই টাইমে বেরোতে হবে, ওই টাইমে ঢুকতে হবে। 1 ঘন্টা নিচে থেকে, শিলং থেকে গাড়িগুলো ওপরের দিকে চেরাপুঞ্জি আসতো, পরের ঘন্টায় ওপর থেকে, মানে ওই চেরাপুঞ্জি থেকে গাড়িগুলো সব নিচের দিকে যেত। এরকম একপাশে গভীর গর্জ আছে, সেখান থেকে মেঘগুলো উঠে উঠে আসে, সে মেঘের উপরে আমরা থাকতাম। সে বেশ মজার জায়গা। আমরা ওখানেতে যে ব্রহ্মচারীরা, মহারাজ, আমরা একটু কফি বানিয়ে নিয়ে, কয়েকটা বিস্কিট টিস্কিট নিয়ে, ওদের ভাষায় জিংমাম, জিংমাম মানে হচ্ছে এইসব বিস্কিট টিস্কিট ইত্যাদি। তো ওখানে ওরা নমস্কার, ওয়েলকাম সব কিছুকেই বলে কুবলেই। তো দুই একটা শব্দ শিখছিলাম। আমাকে যে মেয়েটা শব্দ শেখাতো, মহারাজ ঠিক করে দিছিলেন, ও ক্লাস 6-এর একটি মেয়ে, ওর নাম ছিল আফ্রিকা। তো খুব সুন্দর সুন্দর সব নাম, আফ্রিকা। আর ওর বোনটা, তার নাম ছিল সিলভার ব্লেড। এরা নিশ্চয়ই এখন অনেক বয়স হয়ে গেছে সবার, আছেন কিনা তাও জানি না, কিন্তু ও খুব যত্ন করে আমাকে শেখাতো, ওই ছোট্ট মেয়েটা। তো ওর কাছেই দু একটা শব্দ শিখছিলাম। তো এই কুবলেই শব্দটার অর্থ নমস্কার। একবার বেশ মজা হয়েছিল, একটু একটু বলি। তো একজন মহারাজ এসেছিলেন তখন সিঙ্গাপুর থেকে, তো উনি ইংলিশেই বক্তৃতা করবেন। তো কেউ এলে ন্যাচারালি, খুব বেশি তো সাধুরা আসতেন না ওই প্রান্ততে। তো উনি এসছেন, একটা ব্যবস্থা হয়েছিল, সবাই মিলে সব বসেছেন, ছাত্ররা, তারপরে আমাদের মাস্টারমশাইরা, তাদের পরিবারের সবাই। তো খুব উৎসাহ করে হচ্ছে। গোকুলামজি ইন্ট্রোডিউস করিয়ে দিলেন। ওই মহারাজ আগে জিজ্ঞেস করছিলেন, আচ্ছা এরা কি একটা বলছে সবসময় দেখা হলেই। তখন শান্তরূপানন্দজি বলেছিলেন কুবলেই। তো উনি শব্দটা একটু গুলিয়ে ফেলেছেন। তো বক্তৃতার শুরুতেই মনে মনে ভেবেছেন ওইটাই বলবো, কিন্তু কুবলেই না বলে উনি বলছেন মোগলাই। এখন সেইটা একটা, মোগলাই শব্দটা শুনে সবাই চুপ করে বসে আছে। সাধারণত কুবলেই বলার সঙ্গে সঙ্গে সবাই রেসপন্ড করে, ওরাও কুবলেই বলে। কিন্তু উনি কুবলেইটা ভুলে গিয়ে মোগলাই, দুবার তিনবার মোগলাই বলছেন। তারপরে আর নিচে থেকে, অডিটোরিয়াম উপর থেকে উনি বলছেন, নিচে থেকে শান্তরূপানন্দজি বলছেন ফিস ফিস করে, হাত তাত মেরে, যে ছেড়ে দিন, ওটা আর হবে না। সে বেশ মজা হয়েছিল। পরে খাওয়ার সময় উনি বলছেন, এই তোমরা যে বললে ওদেরকে নমস্কার করলে ওরাও প্রতি নমস্কার করে। তখন শান্তরূপানন্দজি বলছে, কিন্তু আপনি তো খাবার কথা বলছিলেন, মোগলাই, মোগলাই একটা পরোটা, সেইটা সবাই খায়। তো মহারাজ নিরামিষাশী, মোগলাইয়ের ব্যাপারটা জানা ছিল না তার, সেই জন্য সে খুব একটা মজা হলো। কুবলাই মোগলাই নিয়ে আমরা কিছুদিন করলাম হইচই। তখন সেই সমস্ত, কিন্তু মহারাজ আমাকে বাজার করতে পাঠিয়েছেন গৌহাটি। একটা ভাঙা জিপ, আর তার সেই ড্রাইভার, তার নাম ছিল এনক, অসাধারণ ভালো মানুষ। তো ওরা সবসময়, যেমন ঠান্ডার জায়গা তো, তো ওরা একটু পান খায়, তার সঙ্গে কাঁচা সুপুরি। তো সেটা খেলে একটু গরম থাকে শরীরটা। কোট টোট পরে থাকতো যদিও, তারপরে একটা পাইপ খেত, মাথায় হ্যাট ট্যাট পরা, পাইপ নিয়ে। তারপরে আমরা গৌহাটি গেলাম। এখন নিয়ম ছিল, মহারাজই বলেছিলেন যে ব্রহ্মচারীরা দোকানে খাবে না। তো আমাদের একটা আশ্রম ছিল আমাদের শিলংয়ে, শিলং হয়ে গৌহাটি। তো
তো শিলংয়ে থামলে তো গুয়াহাটি পৌঁছতে দেরি হয়ে যাবে, তো ডাইরেক্টলি গুয়াহাটি। কিন্তু যখন গুয়াহাটি পৌঁছলাম তখন আবার ওই 12টা হয়ে গেল। সুতরাং আগে থেকে আশ্রমকে বলে হঠাৎ করে গিয়ে আহ, একজন দুজন চলে গেলাম, ওদের অসুবিধে হবে, ছোট আশ্রম। তখন এখনকার গৌহাটি আশ্রম নয়, আগে যেখানটায় ছিল সেইখানে। তখন আমি দেখলাম আর সময় নষ্ট না করে তা আর খেতে হবে না, ওকে বললাম তুমি একটু দোকানে খেয়ে নাও, তুমি চটচট করে বাজারটা করে নি। তো আমরা সব শপিং করলাম, এখানে এই চাল ডাল আলু এই সব 1 মাসের খাবার সব করা হলো, বস্তা বস্তা করে। তারপরে যখন ফিরতে গিয়ে একটা গেট, যে ওগুলোকে গেট বলতো, মিস করেছি। 1 ঘন্টা দেরি হয়ে গেল, আর যেই সন্ধে হয়ে গেল অমনি ফগটা নিচে থেকে উপর দিকে উঠতে শুরু করলো, সূর্য চলে গেছে, আর সারা রাস্তাটা সাদায় ঢেকে গেছে ফগে। সামনে রাস্তা আছে কিনা বোঝা যাচ্ছে না, সে যে কি কষ্ট। তারপরেতে আমি একটা লাঠি নিয়ে গাড়িটার আগে আগে হাঁটছি, আমার পিঠের উপরে ওই গাড়ির হেডলাইটের আলো পড়েছে, সেটা দেখে দেখে ডুবডুব ডুবডুব করে গাড়িটা নিয়ে নিয়ে আমার পেছন পেছন আসছে। তো ভেবে দেখুন, ওই এক একটা বাঁক যেখানে ডিপ ওই হয়ে গেছে, সে ফগ হয়ে গেছে, সেখানে সোজা যাব না টার্ন নেবো, গাড়ি কি করে বুঝতে পারবে? তো আমি আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওই পেছনে করে 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 তখন অনেক দেরি হয়ে গেল। তো ইতিমধ্যে তারপরে যখন একটু উঁচুতে উঠলাম, ফগটার উপর পেরিয়ে এসে তারপরে গাড়ি চালিয়ে এলাম। তো গাড়িটাও একদম পুরনো ছিল, মাঝে মাঝে থেমে যাচ্ছিল। যা করে টরে এসে নেমে গাড়ি সত্তর সব রেখে টেকে ঘরে এসে দেখলাম যে সবাই শুয়ে পড়েছে, আর রান্নাঘর যে কিচেন যেটা ছিল সেখানে তালাটা খোলা, তালাটা ঝোলানো রয়েছে কিন্তু খোলা। তো ভেতরে ঢুকে দেখলাম যে একটাই মাত্র থালায় খাবার রয়েছে কিছুটা। এখন এনক কি খাবে, ও তার থেকে আবার ভাগ করলাম, করে ওকে একটু দিলাম, আর ঠান্ডা হয়ে গেছে। তো মনে মনে খুব রাগ হলো, যে আশ্চর্য, আমি এত দূর থেকে আসছি, আমার যদি কেউ বুঝতে পারলো না একটু খাবারটা গরম করে দেওয়া বা ইত্যাদি। পরের দিন সকালবেলায় ওই যখন ব্রেকফাস্টের সময়, কিন্তু ভোরবেলায় উঠতে হতো, সকালবেলায় গিয়ে মন্দিরে বসতে হতো। গোকুলানন্দজি ভীষণ স্ট্রিক্ট ছিলেন, উনিও রাত্রি 2টোর সময় শুলেও সেই 4টে উঠে পড়তেন, আমাদেরকে জোর করে তুলতেন। তা একদিন ওনার এসে 2টোর সময় এসে শুয়েছি, ওনার সঙ্গে মাঝে মাঝে গ্রামে যেতাম। তা উনি খুব ওই ভাষাটা জানতেন, ওদের ভাষাটা। তো ওই ভাষায় কথা বলতেন, লোকাল ল্যাঙ্গুয়েজে, ওকে বলতেন খাসি ভাষা। তো খাসিয়া ভাষায় কথা বলতেন খুব, আর মানুষরা খুব শুনতো, খুব ভালোবাসতো ওকে, ঠাকুরের কথা এসব। আমরা গ্রামে গ্রামে গিয়ে মুভি দেখাতাম একটু, ইংলিশ সিনেমা দেখতে ওরা খুব ভালোবাসতো। একটু ইংলিশ সিনেমা দেখানো, তো পরে পরেই আবার আমাদের এই প্রেসিডেন্ট মহারাজ, বেলুর মঠ, এরকম এরকম করতে হতো। তো ওরা ওই মহারাজটা দেখে থেকে আস্তে আস্তে করে ইন্ট্রোডিউস করা হতো ওদেরকে। মহারাজ ওটা ভীষণ ভালো করতেন, এবং ই ওয়াজ রিয়েলি এ মিশনারি, এত কষ্ট করতেন। তো ওখানে এরকম ভাবে হতে হতো। তারপরে একদিন ওই 4টের সময় ধাক্কাধাক্কি করছেন দরজা, ঘুম থেকে ওঠো, আর মহারাজ বলছেন, এই মাকে কাঁদিয়ে সাধু হতে এলে আর এখন ঘুমোচ্ছ সকালবেলায়? মহারাজ বলছেন, তখন আমি ঘরে শুয়ে শুয়ে বলছি লেপের তলা থেকে, আমার মা যদি জানতে পারে আপনি আমাকে ঘুমোতে দিচ্ছেন না, তাহলে উনি আরো রেগে যাবে, তখন আপনার কাঁদতে হবে। মহারাজ বলছেন, এই দেখো আমাকে কাঁদতে, স্বামী গোকুলানন্দ কাঁদবে বলে খুব যাই ঝগড়া করতেন, চেঁচামেচি করতেন। আমরা খুব ভালোবাসতাম, ভয়ও পেতাম। তো এরকম, তো খুব মজা করে ছিলাম। উনি ওই সকালবেলায় যখন ডেকে বলছেন যে, তুমি এইটা বেশি দাম দিয়ে কিনেছো, এইটা দেখো খারাপ সমস্ত কিনেছে, এই দোকান থেকে দেখো, এইখান থেকে ভালো করে বিল দেয়নি, এরকম নানা রকম খালি দোষগুলো দেখাচ্ছেন। তো আমার খুব রাগ হলো, আরে আশ্চর্য, তো একবারও জিজ্ঞেস করলো না সারাদিনে খেয়েছি কিনা, কষ্ট হয়েছে কিনা, কিরকম মানুষ, না এদের কাছে আর থাকবো না। ঠিক করে আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, যেমন রাগ হলে খাবো না এরকম একটা মনে হয়। তো সকালে ব্রেকফাস্ট খেলাম না, গিয়ে শুয়ে পড়লাম, ক্লান্তও ছিলাম, খানিকটা ঘুমিয়েও পড়েছিলাম। পরে দুপুরবেলায় ওরা এসে আবার ডাকলো, চলুন চলুন খেয়ে নিন বলে। আমার 2জন বন্ধু ছিল, 2 ব্রহ্মচারী, চলুন চলুন রাগ করতে হবে না, খেয়ে নিন, খিদেও পেয়েছিল, খেয়েও নিলাম। করে টরে পরে সন্ধেবেলায় মহারাজের কাছে আমরা যেতাম, ওই পাঠ হতো একটা, সেই পাঠেতে গিয়ে বসেছি, তখন উনি আমাকে আলাদা করে ডেকে বলছেন, আচ্ছা আজকে যে তুমি রাগ করলে তার কারণ হচ্ছে আমি সবার সামনে তোমার প্রশংসা করে নিব, তাই না? ভালো করে ভেবে বলো।
তুমি একটা কাজ করে এলে, এত কষ্ট করলে, কিন্তু আমি তোমার প্রশংসা করলাম না, আর সেই জন্য তোমার রাগ হলো। এখন হয়তো মনে হচ্ছে যে সংসার ফিরে যাব, এখানে থাকবো না, এরকম সব মনে টনে হচ্ছে। তো তো এখন তুমি ভাবো তো, তুমি কি স্বামী গোকুলানন্দের জন্য কাজ করেছো, না ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য করেছো? যদি গোকুলানন্দের জন্য করো, বা কোনো মহারাজকে খুশি করবার জন্য করো, তাহলে সারা জীবন জানবে দুঃখ পেতে হবে। কখনো তিনি খুশি হবেন, কখনো খুশি হবেন না। কিন্তু যদি তুমি ঠাকুরের জন্য করো, ভগবান শ্রীরামকৃষ্ণের জন্য, মা শারদামণি দেবীর জন্য, বা স্বামী বিবেকানন্দের জন্য, ওরা কিন্তু তোমার প্রত্যেকটা পদক্ষেপ লক্ষ্য করবেন এবং সেই অনুযায়ী তোমাকে আশীর্বাদ করবেন। কোনো দিন কষ্ট পাবে না। তো এই যে কর্মযোগ, এটা ভগবানের জন্য করছো, কোনো মানুষের জন্য না। এইটা আমার, এই শিক্ষাটা আমাকে খুব কাজে দিয়েছে। তো আই এম গ্রেটফুল টু হিম। ওনার শরীর চলে গেছে, পরবর্তীকালে উনি নরোত্তম নগরে ছিলেন, তারপরে দিল্লিতে ছিলেন। দিল্লিতে খুব ভালো। তো এই গোকুলানন্দজির কথা মনে পড়ছে। তো উনি বলেছিলেন, যখন বেলুড় মঠে যাবে, গিয়ে তোমার গুরুদেবকে, তোমার স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, তখন প্রেসিডেন্ট, তো লক্ষ্য করবে। কেন কি, উনি যখন শরীরে থাকবেন না, তখন ধ্যান করতে হলে ওইটা কাজে লাগবে। মহারাজ কিভাবে ঘুরছেন, কিভাবে বসছেন, কিভাবে কথা বলছেন। বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজকে তো বেশি দেখতে পাওয়া যায় না, তবু আমি দেখতাম যে উনি সন্ধেবেলায় সবাই চলে গেলে মন্দির প্রদক্ষিণ করতে, মন্দির প্রণাম করতে বেরোতেন। তো ছোট্ট শরীর, টুকটুক করে হেঁটে হেঁটে যেতেন। খুব একটা ভালো আইসাইট ছিল না, কিন্তু বুঝতে দিতেন না, হাতে লাঠি নিয়ে নিয়ে ঘুরতেন। তো এক একটা মন্দিরের সামনে গিয়ে, বিশেষ করে মায়ের মন্দিরে, উনি শ্রী শ্রী মায়ের মন্ত্র আহ, শিষ্য, তো মনে হতো যেন মার সঙ্গে কথা বলছেন। অনেকক্ষণ তাকিয়ে থাকতেন, একটু নেমে এলেন, আবার উঠে গিয়ে যেন কি বলছেন, দুবার তিনবার এরকম হতো। তো খুব ভালো লাগতো, সব লক্ষ্য করতাম, দেখতাম। এই বেলুড় মঠে থাকা শুরু হলো। গোকুলানন্দজি মহারাজ বলে দিয়েছিলেন, বেলুড় মঠে সাধু সঙ্গ করবে। খুব পুরনো পুরনো সাধুরা আছেন, দেখবে ওদের কাছে গিয়ে একটু পায়ের কাছে বসবে, জিজ্ঞেস করবে নানান প্রশ্ন, দেখবে ওরা খুব সুন্দর করে সব বোঝাবে। কিন্তু আমি বেলুড় মঠে যে সাধু পাচ্ছি না। বেলুড় মঠে তো সবাই যে যে সকালবেলা সে আসে, এসে মন্দিরে যে মঙ্গল আরতি হয়, সবাই যে যা ধ্যানে বসে যায়, বয়স্ক সাধুরা যা নিজেদের ঘরেতে বসেন, তারপরে ব্রেকফাস্ট টেকফাস্ট খাওয়া হয়ে গেলে সবাই নিজের নিজের কাজে। কোথায় সাধুকে খুঁজে পাবো? আমি তো তখন একদম নতুন। তো একদিন ওই গহনানন্দজি মহারাজ, পূজনীয় গহনানন্দজি মহারাজ একদিন বললেন, শোনো, বেশি দিন তো তুমি বেলুড় মঠে থাকতে পারবে না, পরে পরে অনেক সমস্ত দায়িত্ব আসবে, তখন আর জব টপ করার সুযোগই পাবে না। এখন যে কদিন আছো, এক মুহূর্ত নষ্ট করবে না। ওই কথাটাও আমার খুব কাজে লেগেছিল। একদম নষ্ট করবে না। এই গঙ্গার ধারে, পবিত্র গঙ্গার হাওয়াতে, গুরুর কাছে, ইষ্ট দেবতার কাছে, এই পবিত্র বেলুড় মঠে রয়েছ, এটাতে একেবারে নষ্ট করবে না সময়টা। তো সকালবেলায় উঠবে, যাবে, ইত্যাদি ইত্যাদি। তো একটা আমার খুব খুব ভালো লেগেছিল। তো মেরি লুই বার্কের বইতে সেই তখন পড়েছিলাম। তো উনি বলেছিলেন, পুট অফ দ্য শুজ, ওনার বইতে লেখা ছিল বেলুড় মঠ সম্পর্কে, পুট অফ দ্য শুজ, ফর দ্য ল্যান্ড ইউ আর ট্রডিং অন ইজ এ হোলি প্লেস। তোমার পাদুকা উন্মোচন করো, কেননা যে ভূমিখণ্ডের উপর তুমি দাঁড়িয়ে আছো, এটি অতি পবিত্র স্থান। তো খুব আমার একেবারে মাথায় ইয়ে হয়েছিল। আমি ওই খালি পায়ে মঠে হাঁটতাম, এইখানে রাজা মহারাজ বসে থাকতেন, এইখানে স্বামীজি হাঁটতেন, এসব চিন্তা করতাম, আর খুব ভালো লাগতো। এখন একটা রুটিন করে নিলাম। মহারাজ একটু হেল্প করেছিলেন, স্বামী গহনানন্দজি। তারপরে বললেন যে তুমি পুরনো মন্দিরে গিয়ে ধ্যান করো। ওখানে একজন মহারাজ ছিলেন, এখনো বোধহয় আছেন, তো খুব ভালো, খুবই ভালো। তার কাছে গিয়ে বললাম, মহারাজ একটু মন্দিরের মধ্যে বসে ধ্যান করা যায়? বলছে, করবে? তা আমি এইখানে লুকিয়ে রেখে যাব চাবিটা, তুমি পেছন দিক থেকে এসে খুলে ভেতরের মধ্যে বসো। তো আমি বলেছিলাম, মহারাজ একটু আমি আপনাকে সাহায্য করবো মোচামুচি পরিষ্কারে? বললেন, না দরকার নেই, আমি আমার মতো করে নিই, তুমি স্নান টান করে এসে বসো। তো আমি যেতাম। তো এখন ওই যে গোকুলানন্দজি মহারাজ বলেছিলেন সাধু সঙ্গ করতে হবে, তো আমি খুঁজে খুঁজে হঠাৎ একদিন ওই স্বামীজির যে ঘরটা, তার তলা দিয়ে, পুরনো যে মঠ বাড়ি, সেটা দিয়ে তলা দিয়ে গিয়ে গঙ্গায়, স্বামীজির ঘাট বলে ওটাকে, সেখানে স্নান করে রোজ আসতাম।
শুকনো কাপড়টা পরে ভিজে কাপড়টা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ওই সিঁড়ির তলায় রেখে দিতাম, দিয়ে আমি পেছন দিক দিয়ে উপরে যেতাম। তো একদিন দেখছি একজন বৃদ্ধ সাধু একটা ঘরেতে বসে আছে। আমি তো ওনাকে চিনতাম না, এই 3-4 দিন 5 দিন হয়েছে। সুতরাং আমি দেখলাম এই তো সাধু সঙ্গ করতে বলেছিলেন মহারাজ, যাই ওনার কাছে গিয়ে একটু বসি। গিয়ে আমি ওনার কাছে গেছি। একদম ঢুকেই ডান দিকে এই যে স্বামীজির যে আম গাছটা রয়েছে তার পেছনে যে বাড়িটা, ওই স্বামীজির বাড়ি, ওই ঢুকেই ডান দিক দিয়ে সিঁড়ির ওপরে যেতে হয়, রাজা মহারাজ আর স্বামীজির ঘর। আর বাঁ দিকেতেই নিচে একতলায় যে অফিস ঘর আছে, ওটা ম্যানেজারের ঘর এখন বলে। মহারাজ ওখানে মহারাজের ম্যানেজারই ছিলেন বেলুড় মঠে, তখন তো আর আমি জানতাম না। দেখলাম যে বুড়ো একজন সাধু বসে আছেন বয়স্ক, তা আমি গিয়ে ওনাকে প্রণাম করে ওর পায়ের কাছে বসে ওর মুখের দিকে তাকিয়ে আছি। উনি সেই বিখ্যাত ভরত মহারাজ, আমি তো জানতাম না। তো উনি জানলা দিয়ে তাকিয়ে আছেন আর মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছেন। ভাবছেন আমি বোধহয় উঠে যাবো, আমি তো উঠছি না, সাধু সঙ্গ করছি। তখন খানিকক্ষণ পরে উনি বলছেন তো উনি মনোসিলেবেলে কথা বলতেন, পুরো সেন্টেন্স কখনো বলতেন না। এরকম করে জিজ্ঞেস করতেন। তো আমি বললাম সাধু সঙ্গ। তো না বুড়োটা উপর দিকে উঠে বলে খুব করে হাসলেন, কিন্তু শব্দ নেই, শুধু শরীরটা নড়ছে, মজা পেলেন। তারপরে খানিকক্ষণ পরে এরকম করে গাঁট টাট নেড়ে একটা খবরের কাগজ ছিল আনন্দবাজার, তো ওটাকে দেখিয়ে বললেন পড়ো। মুখে কথা নেই, শুধু ইশারায় বলছেন। তো আমি খবরের কাগজটা খুললাম, খুলে ভাবলাম সাধু সন্ত লোক, এই কে কোথায় চুরি করেছে, কোথায় কি রাজনৈতিক খবর, এসব পড়ার দরকার নেই, ভালো খবর খুঁজে বের করতে হবে। খবরের কাগজে ভালো খবর পাওয়াটাই কঠিন। তো কোনো রকমে ভেতর দিকে দেখলাম একটি ট্যাক্সি ড্রাইভার, তার গাড়িতে একজন লোক কিছু গয়না টাকা ফেলে গেছিল, সেই ট্যাক্সি ড্রাইভারটি গিয়ে তারপরে তাকে খুঁজে সেই সব দিয়ে এসছে। তারই ঘটনা, মেয়ের বিয়ের জন্যে উনি টাকা তুলেছিলেন ব্যাংক থেকে, গয়না কিনেছিলেন, এই খুব ভালো ঘটনা একটা। আমি ওইটা পড়লাম। তো উনি ভুরু কুঁচকে আমার দিকে দেখছেন। তারপরে আমি আবার পাতা খুঁজছি, ভালো একটা ঘটনা। তখন উনি আমাকে এরকম করে খবরের কাগজটার উপরে জোর করে একটা ধাক্কা দিয়ে কাগজের প্রথম দিকটা দেখালেন, আনন্দবাজার, নির্ভীক দৈনিক, ওইখান থেকে পড়তে বলছে। আমি পড়তে লাগলাম। তারপরে খানিকক্ষণ যখন পড়েছি, আমার পড়াটা ওনার বেশ পছন্দ হচ্ছে, এরকম করে শুনছেন। হঠাৎ করে একটা দেখছি টেলিফোন বাজছে। তখন টেলিফোনটা ছিল ওই একটা সিঁড়িটা উঠে গেছে স্বামীজির ঘরে, ওই তার তলায় ছিল, সিঁড়ির তলায় একটা ছোট্ট টুলের উপরে, ওই টেবিলের উপরে ছিল। উনি আমাকে করে বললেন, যাও গিয়ে ফোনটা তোলো। মুখে কোনো শব্দ নেই, শুধু ওই রকম। তো আমি এবারে গেলাম, গিয়ে ফোনটা ধরলাম, ধরে একজন বলছে, আচ্ছা মায়ের বাড়ির ঠিকানাটা কি? তো আমি মায়ের বাড়ি। তবে চলে এসছি, এসে মহারাজ তখন ইশারায় জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করছে? আমি বললাম কে একজন মায়ের বাড়ির ঠিকানা চাইছে। তো উনি বললেন মানে বলে দাও। আমি বললাম কার মা? আপনার মা? তখন আমি জানতাম না এইসব টার্মিনোলজি গুলো, যে মায়ের বাড়ি মানে বাগবাজারে শ্রী শ্রী মা শারদামণি দেবী যেখানে থাকতেন, ওটা তো ওইসব জানতাম না। ফলে আমি যখন বললাম যে কার মা? আপনার মায়ের, তখন মহারাজ আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে এবারে জোর করে মানে শব্দ করে করে হাসছেন, ও ও করে হাসছেন। আমি খুব ঘাবড়ে গেলাম, তাহলে কি বলছি, মানে কি করব। সেই সময় একজন ভদ্রলোক ছুটে ছুটে এলেন, তার নাম মন্টু বাবু। উনি মহারাজকে অ্যাটেন্ড করতেন, তার সঙ্গে পরে পরিচয় হয়েছিল, ওনার দেখেছি আমরা। খুবই ভালো মানুষ, অতি বড় লোকের বড় লোক ছিলেন, মানে জমিদার বংশের লোক। তো তিনি সারা জীবন বেলুড় মঠে মহারাজকে সেবা করতেন। আর যেহেতু মহারাজের কাছে কলকাতার সব ভক্তরা আসতো ইত্যাদি, তো সাধু সেবক না রেখে উনি থাকতেন। তখনকার দিনে স্ট্রিক্ট নিয়মগুলো সব ছিল, ভক্তদের সঙ্গে বেশি সাধুরা বা ব্রহ্মচারীরা মিশবে না, বিশেষ করে অল্প বয়সীরা। তো একটা ইনফ্লুয়েন্স পড়ে যায়, তো সবে জীবনটা শুরু হচ্ছে, সেই জন্যে এটাকে একটু, যেমন ঠাকুর বলছেন, গাছ ছোট থাকলে তাকে বেড়া দিয়ে রাখতে হয়, সেই ব্যাপারটা তো একটু আলাদা করে রাখা হতো। মন্টু বাবু দেখাশোনা করতো। মন্টু এসে আমাকে দেখে, তো ওর মহারাজ হাসছেন দেখে উনিও খুব খুশি হলেন। পরে ফিস করে বললেন, কি করেছো গো? তো আমি তখন আর ওনাকে বোঝাতে পারলাম না, পরে বলেছিলাম। তো তারপরে উনি আমাকে বাইরে নিয়ে এলেন। মহারাজ ওই মন্টুবাবুর দিকে তাকিয়ে একটা ইশারা করলেন। তখন মন্টুবাবু আমাকে বলে, আসুন আসুন বাইরে আসুন। তো আপনি নতুন এসছেন? হ্যাঁ।
তো কোথা থেকে? আমি বললাম যে চেরাপুঞ্জিতে ছিলাম এখানে। ও আচ্ছা, খুব ভালো। থাকেন কোথায় বেলুড় মঠে? আমি বললাম পিপিটিসি। বলল ও আচ্ছা, তো আত্মস্থানন্দজি মহারাজের পারমিশন নিয়ে এসছেন? আমি বললাম না তো। তো সাধু সঙ্গ করবো? না না, সাধু সঙ্গ কিন্তু এখানেতে তুমি আপনি মহারাজকে জিজ্ঞেস করে আসবেন। তাই বললাম আচ্ছা বেশ। তারপরে যখন ওই মন্দিরে গেলাম, তবে জপ টপ করে এলাম, এসে এই আমাদের বন্ধুদের সব যারা ছিল, অন্য ব্রহ্মচারী নতুন ছেলেগুলো, তাদেরকে বললাম এরম এরম ঘটনা। তখন একজন বললো, ওরে বাবা, আপনি ভরত মহারাজের কাছে গেছিলেন? কখনো যাবেন না, ভরত মহারাজের কাছে এমনিতে কখনো যেতে নেই, আর পারমিশন ছাড়া। তো আমি বললাম কি, কেন যেতে নেই? যাকে যাক। তো ওই যে জ্ঞান বৃক্ষের ফল খাওয়া হলো, আর সাধু সঙ্গ হলো না ভরত মহারাজের কাছে। দূর থেকে দেখতাম, আর কাছে গিয়ে যাওয়া হলো না। তো এই সমস্ত খুব সুন্দর সেই ঘটনাগুলো মনে পড়ে।